আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dear learners, welcome to our today's live session. Today we have another reading passage from Cambridge 18, Test 1. So we will be solving passage 3 today from Test 1. Let's start our today's class. As you can see, the title of the passage is Conquering Earth's Space Junk Problem. অর্থাৎ পৃথিবীর স্পেসে যে জাঙ্ক প্রবলেম রয়েছে সেটিকে জয় করা। একটু টাইটেলটি বুঝিয়ে দিতে চাচ্ছি ডিটেলস এক্সপ্লেইন করে। আপনারা জানেন স্পেস মানে হচ্ছে মহাকাশ, সেখানে অনেক বেশি অনেক স্যাটেলাইট রয়েছে এবং অনেক সময় জাঙ্ক প্রবলেম বলতে এইগুলোই বোঝাচ্ছে যে স্যাটেলাইটগুলো হচ্ছে অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত অথবা তাদের যে ধ্বংসাবশেষ সেগুলো অনেক সময় স্পেসে প্রবলেমের সৃষ্টি করে। তো পৃথিবীর যেই স্পেস রয়েছে বা মহাকাশ রয়েছে সেখানে জাঙ্ক প্রবলেম সেটাকে জয় করা। জাঙ্ক প্রবলেম মানে এটা জমে থাকার যে সমস্যা, বা জাঙ্ক বলতে আমরা এটাকেই বুঝি যেগুলো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যেগুলো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে। তো এখন আমরা দেখব এই প্যাসেজে আমাদের কি কি প্রশ্ন রয়েছে। তো এখানে যেমনটি লেখা রয়েছে, রিডিং প্যাসেজ 3 হ্যাজ 6 সেকশনস, অর্থাৎ রিডিং প্যাসেজ 3 তে 6টি সেকশন রয়েছে, A B C D E F। which section contains the following information, মানে কোন সেকশনের নিচের ইনফরমেশনটি রয়েছে, অর্থাৎ যেমন 27 নম্বরে যে ইনফরমেশন রয়েছে সেটি কোন সেকশনে রয়েছে, 28 নম্বরে যে ইনফরমেশন রয়েছে সেটি কোন সেকশনে রয়েছে। তো এগুলোকে বলা হয় ইনফরমেশন ম্যাচিং। আমি যদি দেখি যে 27 নম্বরে যে ইনফরমেশন রয়েছে সেটি প্যাসেজ ডি তে রয়েছে, তাহলে আমি কিন্তু 27-এর জন্য উত্তর দিব ডি। আবার 28 নম্বর যে ইনফরমেশন রয়েছে সেটি যদি আমরা সেকশন বি তে পাই তাহলে 28-এর জন্য উত্তর দিব বি। So, as I told you earlier in my previous class that we will be solving these types of questions at the end of other questions. অন্যান্য প্রশ্নের শেষে অন্যান্য আনসারিং দ্য আদার কোশ্চেন্স, হ্যাঁ, অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। সো আমরা একটু অন্য প্রশ্নগুলো একটু দেখি যে অন্য প্রশ্নগুলোতে কি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য সামারি ভ্যালু, মানে নিচের যে সামারি আছে সেটিকে কমপ্লিট করতে বলেছে, আই মিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এখানে আমরা সর্বোচ্চ একটি ওয়ার্ড চুজ করতে পারবো, one word only from the passage for each answer। আর এখানে যেমনটি লেখা রয়েছে, রাইট ইউর আনসারস ইন বক্সেস 30 to 35 on your answer sheet। এখন এখানে শূন্যস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো নিচে যদি যাই সেখানে কি রয়েছে আমরা আরেকটু দেখব। এখানে বলেছে লুক এট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলো দেখো, অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য পিপল ভ্যালু, এবং নিচের যে মানুষগুলোর নাম আছে সেগুলো দেখতে বলেছে। এখানে বলেছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, অর্থাৎ এখানে যে স্টেটমেন্ট দেওয়া আছে, যেমন 36 নম্বরে যে স্টেটমেন্ট দেওয়া আছে এটা কার কোন ব্যক্তির উক্তি। সেটা যদি ক্যারোলিন ফুয়ের হয় তাহলে আমরা তার সাথে মেলাবো, যদি হলজার ক্র্যাগ হয় তার সাথে মেলাবো, মার্লন শরৎ হয় তার সাথে মেলাবো। মানে অর্থাৎ এই উক্তিটা যদি ক্যারোলিনের হয় তাহলে আমরা উত্তর দিব 36-এর উত্তর দিব এ, আর এই উত্তরটা যদি মার্লন সর্জের হয় তাহলে আমরা 37-এর উত্তর দিব হচ্ছে মার্লন সর্জ। সো মানে যেইটা 36, এটাকে বলা স্টেটমেন্ট ম্যাচিং, অর্থাৎ এই স্টেটমেন্ট যিনি দিয়েছেন যার সাথে মিলবে আমরা উত্তর দিব ওইটা। ওকে, সো যেমনটি আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমরা এই ধরনের যদি প্রশ্ন থাকে যে ইনফরমেশন ম্যাচিং তার সাথে শূন্যস্থান এবং স্টেটমেন্ট ম্যাচিং, সেই ক্ষেত্রে আমরা আগে শূন্যস্থানগুলো এবং স্টেটমেন্ট ম্যাচিংগুলোকে আগে অ্যান্সার করব। এতে করে যেটি হবে আমরা অল্প সময়ের মধ্যে বেশি উত্তর দিতে পারবো এবং পরবর্তীতে আমরা ইনফরমেশন ম্যাচিংগুলো ধীরে সুস্থে দিতে পারবো। কিন্তু আমরা যদি ইনফরমেশন ম্যাচিংয়ের উত্তরগুলো শুরুতে দিই তাহলে যেটি হবে যে আমাদের দেখা যাবে যে ইনফরমেশন ম্যাচিংগুলো দিতে গিয়ে যদি আমাদের বেশি সময় লেগে যায় তখন কিন্তু আমরা অল্প সময়ে এই সহজ প্রশ্নগুলোর উত্তরগুলোও ভুল করব, তখন ঠিকমতো আমরা সহজ প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবো না। সো ডিয়ার লার্নার্স, আমরা এক্সাম অ্যাপ্রোচে এগোচ্ছি, অর্থাৎ ঠিক পরীক্ষার হলে আমরা যেভাবে উত্তর দিব সেভাবে কিন্তু আমরা শেখার চেষ্টা করছি। তো যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট ইউর আনসার্স ইন বক্সেস 30 to 35 অন ইউর আনসার শিট। এখানে আমাদের আছে ওয়ান ওয়ার্ড অনলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলুন আমরা এটাকে প্রথমে সলভ করি। সো এখানে যেমনটি দেখা যাচ্ছে যে আমাদের এই সামারির যে টাইটেল দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি। দ্য ইন্টার এজেন্সি
দি ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি। সো আমাদের এই যে প্যাসেজটি রয়েছে, এই গোটা প্যাসেজের উপরে কিন্তু শূন্যস্থানটা হয়নি, যেহেতু এটার একটা টাইটেল দেওয়া আছে। আমরা যদি এই জায়গাটা খুঁজে বের করতে পারি, এই বিষয়ে, এই ইন্টার এজেন্সি স্পেস সম্পর্কে যেখানে আলোচনা হয়েছে, সেখানেই আমরা এই শূন্যস্থানগুলোর উত্তরগুলো পাবো। সো আমরা আগে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস এটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা যদি একটু শুরু থেকে দেখতে থাকি, এই বা বিতে নেই, সিতে এসে আমরা কিন্তু দেখতে পেলাম এই যে সিতে রয়েছে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি। ওকে, সো আমরা এই লাইনটা যেখানে শুরু হয়েছে সেখান থেকে পড়বো। এখানে লিখেছে ইন্টারন্যাশনাল গ্রুপস such as the Interagency Space Debris Coordination Committee have developed, তারা ডেভেলপ করেছে, কি ডেভেলপ করেছে? গাইডলাইন্স, অর্থাৎ তারা গাইডলাইন ডেভেলপ করেছে অন স্পেস সাস্টেইনেবিলিটি। এই স্পেস মানে হচ্ছে মহাকাশের যে স্থায়িত্ব, টেকসই, সাস্টেইনেবিলিটি বলতে আমরা স্থায়িত্ব বুঝি, মহাকাশের যে স্থায়িত্ব বা সাস্টেইনেবিলিটি, তার জন্য তারা গাইডলাইন ডেভেলপ করেছে। কেমন? এনিওয়ে, আমরা প্রশ্নে যাব, প্রশ্নে দেখব আমরা এখানে কি জানতে চাই। সেখানে লিখেছে দ্য কমিটি গিভস অ্যাডভাইস, কমিটি কি দিয়ে থাকে? পরামর্শ দিয়ে থাকে, মানে গাইডলাইন দিয়ে থাকে, অন হাউ দা অফ স্পেস, স্পেসের কোন জিনিসটা ক্যান বি অ্যাচিভড, অর্জন করা যেতে পারে। যেমনটি আমরা এখানে দেখেছিলাম, দেখুন এখানে একটি ওয়ার্ড হচ্ছে রয়েছে দি, আমরা জানি এটি হচ্ছে আর্টিকেল। সো এটির পরে এখানে নাউন বসবে। সো আমরা নাউন খুঁজে বের করতে পারি। আর একটি হচ্ছে স্পেসের কোনো একটা জিনিস। তো স্পেসের কি, এখানে যেমনটা পড়েছিলাম যে অন স্পেস সাস্টেইনেবিলিটি, মানে মহাকাশের যে স্থায়িত্ব। সো আমরা যদি এটাকে এখানে বসাই, তাহলে কি হচ্ছে? দ্য কমিটি গিভস অ্যাডভাইস, কমিটি অ্যাডভাইস দিয়ে থাকে, যেটা এখানে সিনোনিম হিসেবে ছিল গাইডলাইন। তারপর কিসের উপরে? অন হাউ দা এখানে বলেছে স্পেস সাস্টেনেবিলিটি, কিন্তু আমাদের প্রশ্ন আছে অফ স্পেসটা পরে আছে, তাহলে আমরা এখানে উত্তর হিসেবে দিব সাস্টেইনেবিলিটি অফ স্পেস। সাস্টেইনেবিলিটি অফ স্পেস, অর্থাৎ এই যে স্পেসের যে সাস্টেইনেবিলিটি আছে, সেটাকে ক্যান বি অ্যাচিভড, কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে অর্জন করা যেতে পারে। এরপর আসছি, দ্য কমিটি অ্যাডভাইজেস দ্যাট ওয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ, কমিটি অ্যাডভাইস দিচ্ছে যখন স্যাটেলাইটস কি নয়, মানে আর নো লঙ্গার অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ নয়, মানে আর অ্যাক্টিভ থাকবে না। কমিটি পরামর্শ দিচ্ছে যে যখন একটি স্যাটেলাইট আর কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না, সচল থাকবে না, অ্যানি আনইউজড মানে হচ্ছে অব্যবহৃত, অব্যবহৃত, এখানে শূন্যস্থানে কি বসবে? আনইউজড। আনইউজড কি? ম্যাটেরিয়াল, আনইউজড পার্ট, আনইউজড কোনো একটা কিছু হবে, অর্থাৎ নাউন বসবে এখানে। হ্যাঁ, আশা করতে পারি আমরা এখানে নাউন বসবে। অর প্রেশারাইজড ম্যাটেরিয়াল, অ্যানি আনইউজড কোনো একটা কিছু, যেমন আনইউজড ম্যাটেরিয়াল অর প্রেশারাইজড ম্যাটেরিয়াল, এরকম একটা কিছু বসবে এখানে। দ্যাট কুড কজ, যেটার সম্ভাবনা আছে সৃষ্টি করার, কি সৃষ্টি করার? কোনো একটা কিছু সৃষ্টি করবে, সেই জিনিসটাকে শুড বি রিমুভ, সেটাকে রিমুভ করতে হবে। বাক্যটা বড়, এই বাক্যের আমরা যদি দেখি একটু, দ্য কমিটি অ্যাডভাইজেস দ্যাট ওয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ, অ্যানি আনইউজড কোন জিনিসটার কথা বলা হচ্ছে, এবং প্রেশারাইজড ম্যাটেরিয়াল শুড বি রিমুভড, মানে যেটা সমস্যার সৃষ্টি করতে পারে সেটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, প্রেশারাইজড ম্যাটেরিয়াল শুড বি রিমুভড, যেই ম্যাটেরিয়ালগুলো প্রেশারাইজড, যেটা কি সৃষ্টি করতে পারে সেটাকে রিমুভ করতে হবে। তাহলে আমরা ঠিক 32-এর উত্তর যেখানে পেয়েছিলাম তার নিচ থেকে খুঁজবো। এই জায়গাতে আমরা সাস্টেইনেবিলিটি ওয়ার্ডটা পেয়েছিলাম, এর নিচ থেকে খুঁজতেছি। এখানে লিখে হচ্ছে দোজ ইনক্লুড ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইটস। ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইটস বলতে যেমনটা লিখেছে যে যেই স্যাটেলাইটসগুলো আর নো লঙ্গার অ্যাক্টিভ। আচ্ছা, তারপর লিখেছে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ, মানে যতদিন তাদের মানে কার্যকারিতা থাকে। ইউজফুল লাইফ বলতে বোঝায় যে একটা জিনিস আমরা যতদিন ইউজ করতে পারি। কথার কথা,
যে এটার ইউজফুল লাইফ হচ্ছে 1 মাস, 1 মাস পরে এটার আর ইউজফুল লাইফ নাই, উপযোগিতা নাই, কোনো এটার আর কোনো প্রয়োজনীয়তা নাই। সো এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ বাই ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রেশারাইজড যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো সরানোর মাধ্যমে, এখানে ভেন্টিং বলতে রিমুভিংটাই বোঝাচ্ছে, প্রকাশ্যে আনা বা বাইরে নিয়ে যাওয়া, হ্যাঁ। প্রেশারাইজড ম্যাটেরিয়ালস অর লেফট ওভার ফুয়েল, লেফট ওভার ফুয়েল মানে যেই জ্বালানিটা বেঁচে গিয়েছে, লেফট ওভার ফুয়েল যেই জ্বালানিটা কি হয়েছে, বেঁচে গিয়েছে। তো আমাদের এখানে তো প্রেশারাইজড ম্যাটেরিয়ালটা আমরা পেয়েছিলাম, এই যে প্রেশারাইজড ম্যাটেরিয়াল। সো দুটো জিনিসের কথা বলেছে, একটা হচ্ছে বাই ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়ালস অর লেফট ওভার ফুয়েল, মানে যেই জ্বালানিটা বেঁচে গিয়েছে, দুটো জিনিস। তো প্রশ্নে তো আমাদের এখানে প্রেশারাইজড ম্যাটেরিয়ালটা দেওয়া আছে, তাহলে আরেকটা যেই জিনিস আছে, এই যে লেফট ওভার বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কি বলা হচ্ছে, যে এই লেফট ওভার বলতে যে আনইউজড, আনইউজড ফুয়েল, তার মানে আমরা এখানে বসাবো ফুয়েল, আনইউজড ফুয়েল, ফুয়েল। হ্যাঁ, তো ভেন্টিং বাই ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়ালস অর লেফট ওভার ফুয়েল, লেফট ওভার ফুয়েল মানে হচ্ছে আনইউজড ফুয়েল, আর ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়াল, দুটো জিনিসের কথা এখানে বলেছে, হ্যাঁ। ওকে, তারপরে আছে এখানে অলদো অপারেটরস অফ লার্জ স্যাটেলাইট, মানে যারা বড় বড় স্যাটেলাইটকে চালায়, অপারেট করে, অপারেটর কনস্টেলেশনস, স্যাটেলাইট কনস্টেলেশনস অ্যাকসেপ্ট দ্যাট দে হ্যাভ অব্লিগেশনস, মানে যারা বড় বড় স্যাটেলাইট কনস্টেলেশনসগুলো চালায় তারা এটা মেনে নিয়েছে, দে হ্যাভ অব্লিগেশনস, অব্লিগেশনস তাদের কি রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, অ্যাজ স্টুয়ার্ডস অফ স্পেস। হোল্ডার ক্র্যাক পয়েন্টস আউট দ্যাট দ্য অপারেটরস দ্যাট বিকাম, হোল্ডার যুক্তি তুলে ধরেন যে সকল অপারেটরস কি হয়ে গেছে, বিকাম কি হয়েছে, কোন একটা অপারেটরস কোন একটা কিছু হবে, আর আনলাইকলি টু প্রায়োরিটাইজিং রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস। তো আমরা এই হোল্ডার ক্র্যাক, এটা একজন মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি, আমরা এই হোল্ডার ক্র্যাককে খুঁজি, এই যে এখানে লিখেছে হোল্ডার ক্র্যাক। ওকে, ওকে, তো এখানে যেমনটি লিখেছে তাহলে আমরা এখান থেকে পড়ি, বাট সো ফার only about half of all missions have abided by this 25-year goal, says হোল্ডার ক্র্যাক। অর্থাৎ এই যে 25 ইয়ার্স যে গোল আছে তার মধ্যে এই গোলটা মাত্র 50% মিশনস কি হয়েছে, মেনে চলেছে। হেড অফ দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সিস স্পেস ডেব্রিস অফিস ইন ডার্মস্টেড, ডার্মস্টেড জার্মানি। আচ্ছা, ওনার পরিচয় দিল, এই হোল্ডার ক্র্যাগের পরিচয় দিল। তারপরে লিখেছে অপারেটরস অফ দ্য প্ল্যান্ড লার্জ কনস্টেলেশনস অফ স্যাটেলাইটস, সেই এই যে যেমনটা এখানে বলেছে, বলেছে এই যে লার্জ স্যাটেলাইট কনস্টেলেশনসের যারা অপারেটরস, হ্যাঁ, তারা কি বলেছে, দে উইল বি রেসপন্সিবল স্টুয়ার্ডস ইন দেয়ার এন্টারপ্রাইজেস ইন স্পেস, এই যে এখানে যেমনটা লিখেছে স্টুয়ার্ডস অফ স্পেস। বাট ক্র্যাক ওরিস, মানে এই যে হোল্ডার ক্রোক্স মানে যুক্তি তুলে ধরেন, এটাকেই বলতেছে যে বাট ক্র্যাক ওরিস দ্যাট প্রবলেমস কুড ইনক্রিজ, সমস্যা বাড়তে পারে, ডেসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশনস, মানে তাদের ভালো ইচ্ছা থাকা সত্ত্বেও সমস্যা হতে পারে। সেটা হচ্ছে কিরকম, হোয়াট হ্যাপেন্স টু দোজ, তাদের ক্ষেত্রে কি হবে, দ্যাট ফেল অর গো ব্যাংক্রাফট, যারা কি হয়ে গিয়েছে মানে ফেল করেছে, যারা ওইখানে জিনিসটা পাঠাতে গিয়ে তাদের মিশনটা ফেল হয়েছে। এখন এমনিতেই মিশন ফেল হয়ে গেছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, তারা কি ওই ওই সমস্ত জিনিসের প্রতি আর নজর দিবে, ওইগুলোকে সেভ করার জন্য আর কোনো উদ্যোগ নিবে, তাদের তারা তো এমনিতেই লস করেছে। অথবা যারা ব্যাংক্রাফট অর্থাৎ যারা দেউলিয়া হয়ে গিয়েছে, তাই না। সো আমরা এখানে বলতে পারি দ্যাট বিকাম দ্যাট দ্য অপারেটরস, যে সকল অপারেটরসরা কি হয়ে গেছে, দ্যাট বিকাম ব্যাংক্রাফট, যারা দেউলিয়া হয়ে গিয়েছে, তারা, হ্যাঁ, তারা কি দিতে পারবে, এই যেখানে বলেছে হি আস্কস দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস, তাহলে স্পেস থেকে তাদের স্যাটেলাইটগুলো সরানোর জন্য তারা সম্ভবত আর কোনো টাকা পয়সা খরচ করবে না, এমনিতেই দেউলিয়া হয়ে গিয়েছে, তাই না। তো তাহলে এখানে আমরা উত্তর পেলাম যেটা, সেটা হচ্ছে যে ব্যাংক্রাফট, অর্থাৎ আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস, স্পেস থেকে তারা তাদের জিনিসগুলোকে আর সরাতে চাইবে না, যেমনটা এখানে লিখেছে ব্যাংক্রাফট, মানে দেউলিয়া হয়ে গেলে তারা তো আর ওইগুলোকে সরানোর ব্যাপারে ইন্টারেস্ট দেখাবে না।
তার মানে যেই উনি যুক্তি তুলে ধরেন যে যে সমস্ত অপারেটররা কি হয়ে গিয়েছে, ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে, যেখানে লিখেছে হোয়াট হ্যাপেন্স টু দোজ দ্যাট ফেল অর গো ব্যাংকরাপ্ট, তাদের ক্ষেত্রে কি হবে। এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে 36 to 40-তে। এখানে যেমনটি লিখেছে স্টেটমেন্ট ম্যাচিং। সো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর বের করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করব, ভেরি ইফেক্টিভ টেকনিক উইচ মাস্ট ওয়ার্ক। ওকে, সো আমরা যেটি করব, প্রথমে এই এই প্রশ্নগুলো পড়বো না, আমরা শুরুতেই নামগুলোকে খুঁজে বের করব। প্রশ্নের যেখানে যেখানে নাম আছে, এই যে ক্যারোলিন ফুরে, হোল্ডার ক্র্যাক, এই নামগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা একটু শুরু থেকে দেখি, একদম শুরু থেকে দেখব ক্যারোলিন ফুরের নাম কোথায় রয়েছে, বা যাদের যাদের নাম রয়েছে। আচ্ছা, এখানে তো আমরা হলজার ক্রেক পেয়েছি, আর ওর নিচে দেখি এই যে ক্যালিফোর্নিয়া, উনি হচ্ছে মার্লন সর্চ। ওকে, পেলাম। মরিবা জাহ, দেখি উনি আছে কিনা। হ্যাঁ, মরিবা যা আছে, মার্লন সর্চ আছে। ক্যারোলিন ফ্রুয়ে উপরে, যেহেতু একদম উপরের দিকেই, তাহলে আমরা খুঁজি, এখানে দেখি ক্যারোলিনের নাম আছে কিনা। আর খুঁজতে হবে লাস্ট ইয়ার কমার্শিয়াল, all the traffic can lead to disaster 10 years ago. Uh, beat him from working otherwise comfortable. এই যে ক্যারোলিন ফুয়ে, an astrodynamical researchers at Purdue University in West Lafayette in Indiana. সো এখানে আমরা এটার উত্তর হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা তাহলে এই লাইনগুলো পড়বো, অর্থাৎ যেহেতু ক্যারোলিন ফুয়ের নাম এখানে আছে, আমরা দেখার চেষ্টা করবো যে উনি আসলে কোন কথাগুলো বলেছেন। তো ওনার উক্তি তো এই যে এইখানে, হ্যাঁ। তো আমরা একটু পড়ি, দ্য অল্টারনেটিভস ম্যানি সে ইজ আনথিঙ্কেবল। মানে অল্টারনেটিভ চিন্তা করাটা কি, মানে অকল্পনীয়, মানে এটা ভাবাই যায় না। জাস্ট আ ফিউ আনকন্ট্রোলড স্পেস ক্র্যাশেস could generate enough debris to set up a runaway cascade of fragments, rendering near Earth space unusable. ওকে, একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে লিখেছে যে জাস্ট আ ফিউ আনকন্ট্রোলড স্পেস ক্র্যাশেস, মানে যদি অল্প কিছু আনকন্ট্রোলড স্পেস ক্র্যাশ হয়, আনকন্ট্রোলড স্পেস কি হয়, ক্র্যাশ হয়, বেশি না, মানে কয়েকটা কয়েকটা আনকন্ট্রোলড স্পেস কি হয়, ক্র্যাশ হলে কুড জেনারেট এনাফ ডেব্রিস, এবং এর ফলে কি হতে পারে, অনেক ধ্বংসাবশেষ সৃষ্টি হতে পারে। টু সেট অফ এ রানওয়ে ক্যাসকেড অফ ফ্র্যাগমেন্টস, ঠিক আছে। সেট অফ মানে হচ্ছে রানওয়ে ক্যাসকেড অফ ফ্র্যাগমেন্টস, হ্যাঁ। মানে এর ফলে কি হবে, মানে যেটা এই ক্যাসকেড বলতে বোঝাচ্ছে ঝর্ণা ধারার মতো, হ্যাঁ। মানে এইসব উল্টাপাল্টা জিনিস দিয়ে কি হবে, মানে রান অ্যাওয়ে ক্যাসকেড অফ ফ্র্যাগমেন্টস, মানে সব কিছু কি হবে, টু সেট অফ, সেট অফ মানে হচ্ছে পাঠিয়ে দেওয়া, হুম। আর এখানে সেট অফ এ রানওয়ে ক্যাসকেড অফ ফ্র্যাগমেন্টস মানে ধ্বংসাবশেষের ঝর্ণা বসে যাবে যদি কয়েকটা স্পেসের মধ্যে ক্র্যাশ হয়। এতে করেই ধ্বংসাবশেষের কি হবে, মানে একেবারে বিশাল একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। রেন্ডারিং নিয়ার আর্থ স্পেস আনইউজেবল, তাহলে পৃথিবীর কাছের যেই আর্থ স্পেসটা রয়েছে, মহাকাশটা রয়েছে, সেটা আনইউজেবল হয়ে যাবে, ঠিক আছে। ইফ উই গো অন লাইক দিস, আমরা যদি এভাবে চলতে থাকি, উই উইল রিচ আ পয়েন্ট অফ নো রিটার্ন, আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। শেষ ক্যারোলিন ফ্রুয়ে, উনি এটা বলেছেন, তাই না। এখানে মানে বিষয়টা বোঝাতে চেয়েছে কি, যে যদি কয়েকটা যদি স্পেস ক্র্যাশ হয়, তাহলে এত বেশি ধ্বংসাবশেষ হবে, যে মানে এত বেশি ধ্বংসাবশেষ হবে, যেটা কি করবে, আহ, মানে যেই যেই আর্থ স্পেস, যেটা মানে পৃথিবীর কাছাকাছি যে স্পেস, সেটা আনইউজেবল করে ফেলবে, এটা আর ইউজই করা যাবে না।
সো এইটা একটা বললো যে এরপরে উনি মন্তব্য করেছেন এই জায়গাতে, ইফ ইউ গো অন লাইক দিস, যদি এভাবে চলতে থাকি আমরা উই উইল রিচ আ পয়েন্ট অফ নো রিটার্ন, তাহলে আমরা এমন একটি জায়গাতে পৌঁছাবো যেখান থেকে আর কি করা সম্ভব না, ফিরে আসাই সম্ভব নয়। তাহলে আমরা এরকম এই উনি এইরকম কথা এখানে আছে কিনা কোনোটা। নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। স্পেস জাঙ্কের লোকেশন যদি ঠিকঠাক মতো জানা যায় তাহলে উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার, সম্ভাব্য যে কোনো সমস্যাকে ঠেকানো যেতে পারে। না, এখানে এক্সাক্ট লোকেশনের কথা বলেনি। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার। অর্থাৎ স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান মানে প্রত্যেকের জন্যই স্পেস কি করতে হবে, মানে স্পেসের মধ্যে জায়গা রাখতে হবে, তাই না, যাতে যে কেউ স্পেসটা ব্যবহার করতে পারে। অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করতে হবে, তো এটাও এখানে নাই। তারপরে যেমনটা লিখেছে, আর রিকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইটস ইজ ওয়াইডলি ইগনোরড। আর রিকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইটস মানে স্যাটেলাইট প্রসঙ্গে একটা পরামর্শ দেওয়া হয়েছে যেটা ইজ ওয়াইডলি ইগনোরড, এটাকে ওয়াইডলি ইগনোর করা হয়েছে, এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তারপরে লিখেছে দেয়ার ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন, মানে বিতর্কিত তথ্য রয়েছে অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস। স্পেসে কিছু স্যাটেলাইট কোথায় আছে এই বিষয়ে কি রয়েছে, বিতর্কিত মতামত রয়েছে। স্পেসে কিছু স্যাটেলাইট কোথায় রয়েছে, স্পেসে কিছু স্যাটেলাইট কোথায় আছে এই বিষয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন রয়েছে। তারপরে দেয়ার ইজ আ রিস্ক উই উইল নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস, এই যেখানে লিখেছে দেয়ার ইজ এ রিস্ক, একটু ঝুঁকি আছে যে উই উইল নট বি এবল টু আনডো, আনডো মানে আমরা জানি যে আমি একটা কাজ করলাম, ধরেন আমরা মাইক্রোসফট অফিসে যখন লিখি, লেখার সময় যখন আমাদের ভুল হয় তখন আমরা কি করি, ওইটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আনডো করি, মানে আগের অবস্থায় নিয়ে আসি। মানে একটা জিনিস ভুল করলে সেটার আবার পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আমরা আনডো করি। তো এখানে বলা হচ্ছে যে একটা ঝুঁকি আছে যে আমরা আর আনডোও করতে পারবো না, মানে পেছনে আসতে পারবো না। উই উইল নট বি এবল টু আনডো দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস, মানে মহাকাশে যে সমস্যাটা হবে, ড্যামেজ হবে, সেই ড্যামেজ থেকে এমন একটা ড্যামেজ হয়ে গেল যে ওই ক্ষতি থেকে আর আমরা পিছনে আসতে পারবো না। ঠিক আছে, তো এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন, ক্যারোলিন ফ্লুয়ে কিন্তু এই কথাটাই বলেছিলেন যে যে ইফ উই গো অন লাইক দিস, আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে কি হবে, ইফ উই গো অন লাইক দিস উই উইল রিচ এ পয়েন্ট, আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো অফ নো রিটার্ন, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সো আমরা এটির উত্তর তাহলে দিলাম হচ্ছে এই 40-এর উত্তর আমরা দিতে পাচ্ছি এই এ। ওকে, গুড জব। সো 40-এর উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই হলজার ক্র্যাক কোথায় আছে আমরা সেটা পড়বো এবং সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। হলজার ক্র্যাকের কথা পরে নিচের দিকে আছে, ক্যারোলিন ফ্লুয়ের নিচে আমরা পেয়েছিলাম, এই জায়গাতে এসে আমরা হলজার ক্র্যাকের কথা পেয়েছিলাম। তো হলজার ক্র্যাক কি বলেছিল যে যদি কোনোটা দেউলিয়া হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় তখন আমরা কি করব, হ্যাঁ, এবং মাত্র হাফ অফ অল মিশনস কি করেছে, 25 ইয়ার গোলকে কি করেছে, পূরণ করেছে। হলজার ক্র্যাকের কথা কিন্তু এখানেই লেখা আপাতত, একটা হচ্ছে ব্যাংরাফট এবং অনেকে সরাবে না এরকম কিছু বলেছে। ওকে, তো এখানে আমরা কিন্তু এই ব্যাংরাফটের কোনো কথা এখানে আমরা দেখতে পাচ্ছি না, যে ব্যাংরাফট বা ফেল হয়েছে বা দেউলিয়া হয়েছে, 50% এই 25 ইয়ার্স গোলের 50% সলভ করেছে, এরকম কোনো কথা বলতে পারছি না। অতএব হোলজার ক্রেগের উত্তরটা আমরা এখনো পর্যন্ত দিতে পারছি না। হ্যাঁ, ওকে, ওকে, এখন শুড ইনক্রিজ, আচ্ছা আমরা এখানে হোলজার ক্রোগের আর কোনো আলোচনা আছে, দিস ইনক্লুড ইন অ্যাক্টিভেটিং স্যাটেলাইটস এট দ্য
ও আচ্ছা, এইখানে একটা কথা, এখানে আমাদের একটা কথা আছে। সেটা হচ্ছে এই যে এখানে বলেছে সিতে যেখানে আলোচনা করেছে যে ইন্টারন্যাশনাল গ্রুপস সাথে যে যে প্রতিষ্ঠানটার নাম বলেছিল, তারা একটা গাইডলাইন ডেভেলপ করেছে স্পেস সাস্টেনেবিলিটির উপরে। এবং এখানে তারা বলেছে যে ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে কি করতে হবে, তাদের ইউজফুল লাইফ শেষ হওয়ার পরে তাদেরকে কি করতে হবে, মানে সরিয়ে ফেলতে হবে, এবং ওই যে লেফট ওভার ফুয়েল আছে সেগুলোকে কি করতে হবে, মানে এক্সপ্লোশন হতে পারে, এগুলোকে কি কি করতে হবে, মানে সরিয়ে ফেলতে হবে, হ্যাঁ। দ্য ইন্টার গভর্নমেন্টাল গ্রুপস অলসো অ্যাডভাইস, মানে তারা আরও পরামর্শ দিয়েছে লোয়ারিং স্যাটেলাইটস ডিপ এনাফ ইনটু দ্য অ্যাটমসফিয়ার দ্যাট দে উইল বার্ন আপ অর ডিসইন্টিগ্রেট উইদিন 25 ইয়ার্স, মানে 25 বছরের মধ্যেই যেন এগুলো পুরোপুরি কি হয়ে যায়, মানে ঝলসে যায় বা একদম হারিয়ে যায়, হ্যাঁ। বাট সো ফার কিন্তু অনলি অ্যাবাউট হাফ অফ অল মিশনস হ্যাভ অ্যাভয়েডেড বাই 25 ইয়ার গোল। এই 25 বছরের যে গোলের তার 50% এই মিশনটা কি মিশনগুলো 50% এটাকে মেনেছে, বাকিগুলো মানেনি। আচ্ছা, এখানে এসে উনি যেই দুশ্চিন্তার কথাটা বলেছিলেন যে এই সমস্যাটা ভবিষ্যতে আরো বাড়বে, কারণ যে যে সকল প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এটা মানবে না, ঠিক আছে, মানবে না। এখন দেখুন এখানে পরামর্শ দিয়েছিলেন এই প্রতিষ্ঠান যে এই লেফট ওভার ফুয়েল বা প্রেসারাইজড ম্যাটেরিয়ালকে সরিয়ে নিতে হবে, হ্যাঁ, তাদের সময় শেষে। কিন্তু এই উনি আর্গিউ করেছেন, তর্ক করেছেন যে এইটা আসলে হবে না, কারণ হচ্ছে যখন প্রতিষ্ঠানগুলো ফেল করবে বা ব্যাংকরাপ্ট হবে, তারা তো এখানে আর টাকা খরচ করতে চাইবে না। এরকম একটা কথা এই যে এখানে লিখেছে দেয়ার ইজ সরি আর রেকমেন্ডেশন রেগার্ডিং স্যাটেলাইট, মানে স্যাটেলাইট নিয়ে কোনো একটা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, সেটা ওয়াইডলি ইগনোরড। এটা আবার কি হয়েছে, ওয়াইডলি ব্যাপকভাবে কি করা হয়েছে, ইগনোর করা হয়েছে। ইগনোরটা কে করেছেন, এই যে হলজার ক্রেগ করেছেন। যে পরামর্শটা দেয়া হয়েছিল এটা হলজার ক্রেগ কি করেছেন, এটা ডিসএগ্রি করেছেন, ইগনোর করেছেন। উনি বলেছেন যে না, এটা হবে না, কারণ আসলে যারা ব্যাংক দলীয় হয়ে যাবে তারা কিন্তু আর টাকা খরচ করতে চাইবে না। আমরা আপাতত এটাকে নিতে পারি, পরে আবার আমরা চেক করে দেখব। এখন আমরা বাকিগুলোতে যাব, হ্যাঁ। আমরা মার্লন সোর্স এবং মরিবা জাহ উনি কি বলেছেন এগুলো আমরা দেখব। তো মার্লন সোর্স কি বলেছেন, এই যে মার্লন সোর্স, এখানে উনি কি লিখেছেন, উনি বলেছেন ইফ ইউ নিউ প্রেসাইসলি, আমরা যদি একবারে নির্দিষ্ট করে জানতাম, প্রেসাইসলি মানে একদম ঠিকঠাক মতো আমরা যদি জানতাম, ওয়ার এভরিথিং ওয়াজ, মানে কোথায় কোন জিনিসটা আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম, আপনার কোনো সমস্যাই হইতো না। ঠিক আছে, আমরা যদি জানতাম কোথায় কোন জিনিসটি আছে, তাহলে আমাদের অলমোস্ট কি কোনো সমস্যাই হতো না, বেশিরভাগ সমস্যারই আমরা সমাধান করতে পারতাম। একটু আগের লাইনগুলো যদি আমরা পড়তে চাই তাহলে আমরা সেগুলোও পড়তে পারি আরো ডিটেলস ভালোভাবে বোঝার জন্য। এখানে লিখছে সো সাম সায়েন্টিস্টস আর ট্যাকলিং দ্য প্রবলেম অফ স্পেস জাঙ্ক বাই ট্রাইং টু ফাইন্ড আউট ওয়ার অল দ্য ডেব্রিস ইজ টু আ হাই ডিগ্রি অফ প্রিসিশন। মানে অনেক সায়েন্টিস্টরা কি করছে, মানে সমস্যার সমাধান করতে চাচ্ছে যে স্পেস জাঙ্কগুলো কোথায় আছে। দ্যাট উড এলিভিয়েট দ্য নিড ফর ম্যানি অফ দ্য আননেসেসারি ম্যানুভার্স দ্যাট আর ক্যারিড আউট টু অ্যাভয়েড পোটেনশিয়াল কলিশনস। সম্ভাব্য সমাধান, এই সম্ভাব্য যে কলিশনস মানে সংঘর্ষ, সেটা এড়ানোর জন্য আননেসেসারি ম্যানুভার্স কি করতে হবে না, নিড ফর ম্যানি অফ দ্য, মানে এগুলো কি করতে হবে না, কমিয়ে দিবে, হ্যাঁ। আননেসেসারি ম্যানুভার্স মানে বিভিন্ন গবেষণা এটা চালাতে হবে না। আচ্ছা, তারপরে বলছে ইফ ইউ নিউ প্রিসাইসলি, আপনি যদি ঠিকঠাক মতো জানতেন ওয়ার এভরিথিং ওয়াজ, কোথায় কোন জিনিসটি রয়েছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম, আপনার কোনো সমস্যাই হতো না। সো এটা কিন্তু এই জায়গাটাতে আমরা পেয়েছিলাম, এই যে নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন, মানে আমরা যদি এক্সাক্ট লোকেশনটা জানতাম স্পেস জাঙ্কের, এতে করে কি হতো, উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার, যে কোনো সমস্যাকে কমিয়ে দিত। এই যে এখানে যেমনটা এখানে লিখেছে, হ্যাঁ, যে ইফ ইউ নিউ প্রিসাইসলি ওয়্যার এভরিথিং ওয়াজ, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম, আপনার কোনো সমস্যাই হতো না। সো এখানে আমরা উত্তর দিলাম কি ডি। ওকে, ডি দিলাম। এই যে সরি, এটা এটা ছিল কার, মার্লন সোয়ার্জের মনে হয়, হ্যাঁ এটা ছিল মার্লন সোয়ার্জের কথা, অতএব এটা হবে সি। সি, মার্লন সোয়ার্জ বলেছিলেন এই কথাটা। ওকে, এবার আমাদের কাছে বাকি রইল হচ্ছে মরিবা জাহ। অতএব এই বাকি যে দুটো উত্তর আছে সে দুটো উত্তর আমরা সব আশা করতে পারি যে এটা মরিবা জাহ দিবে। তারপর আমরা একটু মরিবা জাহ কোথায় আছে এবং তারগুলো পড়ি। এই যে এখানে আছে মরিবা জাহ। উনি কি বলেছেন, দ্য ফিল্ড ইজ কল্ড স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট।
এই ফিল্ডটাকে বলা হয় স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট, বিকজ ইটস সিমিলার টু ম্যানেজিং ট্রাফিক অন দ্য রোডস অর ইন দ্য এয়ার। অর্থাৎ আমরা যেভাবে রাস্তায় ট্রাফিককে মেনটেন করি, ম্যানেজ করি, অথবা এয়ারে আমরা যেভাবে, এয়ার বলতে আকাশে আমরা যেভাবে ট্রাফিককে ম্যানেজ করি, সেমভাবে আমরা স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারি। থিঙ্ক অ্যাবাউট আ বিজি ডে অ্যাট অ্যান এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের একটা বিজি ডে নিয়ে আপনি চিন্তা করেন। সেই মরিবা ঝা উনি বলেন, অ্যান অ্যাস্ট্রোডাইনামিক্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, উনি বলেছেন প্লেনস লাইন আপ ইন দ্য স্কাই, মানে প্লেনগুলো যে আকাশে উঠে তারা মানে লাইন্স আপ, হ্যাঁ, উপরে উঠে ল্যান্ডিং অ্যান্ড টেকিং অফ, মানে ল্যান্ডিং করে এবং উড্ডয়ন করে, এগুলো কিন্তু একটা মানে লাইন আপ, মানে একটা সিস্টেমে তারা করে, অফ ক্লোজ টু ওয়ান অ্যানাদার ইন এ কেয়ারফুল, মানে খুব কাছাকাছি থেকেই করে, কিন্তু তারপরে কি হয় না, কোরিওগ্রাফড রুটিন। ঠিক আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স নো দ্য লোকেশন অফ দ্য প্লেনস ডাউন টু 1 মিটার ইন অ্যাকিউরেসি। হ্যাঁ, একবারে অ্যাকিউরেসি 1 মিটার পর্যন্ত তারা, মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স জানে যে, মানে দ্য লোকেশন অফ দ্য প্লেন্স, মানে প্লেন্সের লোকেশনটা জানে, প্লেন্স ডাউন টু 1 মিটার ইন অ্যাকিউরেসি, একদম 1 মিটার পর্যন্ত তারা ঠিকঠাক মতো জানে। তার মানে একটা প্লেনের সাথে আরেকটা প্লেনের যদি মানে কতটুকু মানে কাছাকাছি হলেও সমস্যা হয় না, মানে এতটুকু এক্স্যাক্টলি তারা বলতে পারে। দ্য সেম কান্ট বি সেড ফর স্পেস ডেব্রিস। আচ্ছা, এখানে বলেছে একই জিনিসটা কিন্তু স্পেস ডেব্রিজের ক্ষেত্রে বলা যাবে না। নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন, মানে এই কক্ষপথের সব অবজেক্ট সম্পর্কে আমরা জানি না। অ্যান্ড ইভেন দোজ ইনক্লুডেড ইন ডেটাবেজেস আর নট ট্র্যাকড কনসিস্টেন্ট, এবং ডেটাবেজে যেই ডেব্রিজগুলো রয়েছে, স্পেস ডেব্রিজগুলো, সেগুলোকে কনসিস্টেন্টলি কি করা হয় না, ট্র্যাকও করা হয় না, মানে সব সময় এগুলোকে ওইভাবে ট্র্যাক করা হয় না। ওকে, আমরা এখন একটু এখানে যাই কোনোটা মিলে কিনা। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার। অর্থাৎ স্পেসটা সবার জন্য অ্যাভেলেবল থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য এটাকে প্রিজার্ভ করতে হবে। এটা তো এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি, দেয়ার ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস। মহাকাশে স্যাটেলাইটগুলো কোথায় রয়েছে এটা নিয়ে কি রয়েছে, বিতর্ক রয়েছে। তো এই ব্যাপারে আমরা কোনো জায়গা থেকে আলোচনা পেয়েছিলাম। ওকে, আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি মরিবা যাহা আর কিছু বলেছে কিনা। An additional problem is that there is no authoritative catalog that accurately lists the orbits of all known space debris. বলতেছে এমন কোনো এডিশনাল মানে কি নেই, মানে একটা এডিশনাল প্রবলেম হচ্ছে এমন কোনো অথরিটেটিভ ক্যাটালগ নাই যেটা কি সঠিকভাবে কি করতে পারে, যে বলতে পারে যে কোথায় দ্যাট লিস্ট অফ দ্য অরবিটস অফ অল নোন স্পেস ডেব্রিস, যা ইলাস্ট্রেটস, তিনি বলেন মানে আমরা যে সমস্ত ডেব্রিস সম্পর্কে জানি এগুলো যে আসলে কোথায় আছে, সবগুলো সবগুলো যে কোথায় আছে এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি না। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে ইলাস্ট্রেট দিস উইথ আ ওয়েব বেসড ডাটাবেস দ্যাট হি হ্যাজ ডেভেলপড। উনি একটা ওয়েব বেসড ডাটাবেস ডেভেলপ করেছেন এবং উনি বলেছেন ইট ড্রজ অন সেভারাল সোর্সেস সাচ অ্যাজ ক্যাটালগস মেনটেন বাই দ্য ইউএস অ্যান্ড রাশিয়ান গভর্নমেন্টস। মানে এটার মধ্যে অনেকগুলো সোর্স আছে, মানে রাশিয়ান গভর্নমেন্টের সোর্সও আছে এবং ইউএস গভর্নমেন্টের সোর্সও আছে। টু ভিজুয়ালাইজ ওয়ার অবজেক্টস আর ইন স্পেস, মানে বোঝার জন্য যে ভিজুয়ালাইজ করা যায় যে অবজেক্টগুলো কোথায় আছে। হোয়েন হি টাইপস ইন অ্যান আইডেন্টিফায়ার ফর এ পার্টিকুলার স্পেস অবজেক্ট, যখন একটা নির্দিষ্ট স্পেস অবজেক্ট পাওয়ার জন্য উনি চেষ্টা করেন, দ্য ডাটাবেস ড্রজ আ পার্পল লাইন টু ডেজিগনেট ইটস অরবিট। এই ডাটাবেসটা কি করে, একটা পার্পল লাইন কি করে ডেজিগনেট ইন অরবিটের মধ্যে আঁকে। অনলি দিস ডাজ নট কোয়াইট ওয়ার্ক ফর এ নাম্বার অফ অবজেক্টস। হ্যাঁ, অনলি দিস ডাজ নট কোয়াইট ওয়ার্ক, মানে এটা কি করে না, মানে মাঝে মধ্যে যে শুধু কিছু অবজেক্টের জন্য কাজই করে না, যেমন সাচ অ্যাজ রাশিয়ান রকেট বডি designated in the database as object number 32280. When the JA enters that number, the database draws two purple lines. মানে অবজেক্ট একটা, কিন্তু এই জিনিসটা লিখলে দুইটা কি হয়, পার্পল লাইন হয়। ইউএস এবং রাশিয়ান রিসোর্সেস কন্টেন টু কমপ্লিটলি ডিফারেন্ট অরবিটস, মানে ইউএস যেই সোর্সেস আছে এরা বলে যে এটা এখানে আছে, আর রাশিয়ান যে সোর্স আছে তারা বলে যে এটা এখানে আছে, ফর দ্য সেম অবজেক্ট, একই অবজেক্টের জন্য। অবজেক্ট একটি 32280 দিয়ে যদি সার্চ করে তাহলে ইউএস বলতেছে এটা আছে এই দিকে, আর রাশিয়ান বলতেছে এটা আছে অন্য দিকে। তার মানে অবজেক্টটা তাহলে কোথায় আছে, নিশ্চয়ই দুইটার যে কোনো একটা ভুল।
হ্যাঁ, জাস্ট সেজ দ্যাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টেল হুইচ ইজ কারেক্ট, তাহলে এটা বলা কঠিন যে কোনটা সঠিক, তার মানে একটা না একটা কি হবে, ভুল হবে। আনলেস আ থার্ড সোর্স অফ ইনফরমেশন মেড ইট পসিবল, তার মানে আরেকটা সোর্স থাকতে হবে টু ক্রস কোরিলেট, তার আমরা ক্রস কোরিলেট করতে পারবো, অর্থাৎ আরেকটা সোর্স থাকতে হবে। এখন অন্য সোর্সটা যদি ইউএস কে সাপোর্ট করে তাহলে আমরা ধরে নিব ইউএস এরটা সঠিক, কারণ দুইজন সঠিক, ইউএস সঠিক এবং থার্ড সোর্সও সঠিক। আবার রাশিয়ান যে সোর্স আছে সে যেটাকে বলছে সঠিক, ওইটাকে যদি থার্ড সোর্সটা সাপোর্ট করে তাহলে রাশিয়ানটা কি হবে, কারেক্ট হবে। তার মানে এখানে লোকেশন নিয়ে কিন্তু একটা ঝামেলা লেগে গেছে। হ্যাঁ, আমরা তাহলে যদি একটু দেখি কনফ্লিক্টিং ইনফরমেশন, এই যে এইখানে বলেছে দেয়ার ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন, মানে কনফ্লিক্টিং তথ্য আছে অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস, মানে স্পেসে কিছু স্যাটেলাইট কোথায় আছে এটা নিয়ে বিতর্ক আছে। এই যে দেখুন এখানে বিতর্ক হচ্ছে কিন্তু, একবার বলতেছে এটা রাশিয়ানরা বলতেছে এক জায়গায়, ইউএস বলতেছে এক জায়গাতে। হ্যাঁ, সো এটা নিয়ে একটা বিতর্ক আছে। ওকে, এরপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি, যা ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ স্পেস এনভায়রনমেন্টালিস্ট, যার কথা কিন্তু অনেক বেশি। সে বলতেছে আই ওয়ান্ট টু মেক স্পেস আ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, আমি স্পেসকে কি বানাতে চাই, এমন একটা জায়গা বানাতে চাই যেখানে অপারেট করা সেফ, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশনস টু কাম, মানে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে তাদের জন্য এটা ফ্রি থাকবে, মানে তারাও এখানে কাজ মানে এটা ইউজ করতে পারবে, অ্যান্ড ইউজফুল, এবং তাদের জন্য এটা উপকারী হবে। আনটিল দ্যাট হ্যাপেন্স হি আর্গিউস দ্য স্পেস কমিউনিটি উইল কন্টিনিউ ডেভেলপিং ইনটু এ ট্র্যাজেডি। আচ্ছা, আমরা উনার যে লাইনটা এখানে বলেছে যে আমরা আই ওয়ান্ট টু মেক স্পেস আ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশনস টু কাম, যে প্রজন্ম সামনে আসছে তাদের জন্য ইউজফুল হবে। এই যে এখানে ফিউচার কথাটা লেখা আছে, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, ওই যে এই স্পেসটাকে ফ্রি রাখতে হবে অন্যদের জন্য, অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতের জন্য কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এটা কে বলেছেন, মরিবা জাহ বলেছেন। যে লার্নার্স একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা যে প্রশ্নগুলোর উত্তর পেয়েছিলাম, হ্যাঁ, আমরা এই যেমন আমরা প্রথমে ক্যারোলিন ফ্রুয়েটাকে খুঁজে বের করেছিলাম, এবং ক্যারোলিন ফ্রুয়ে এই স্টেটমেন্ট ছিল 40 নম্বর যে স্টেটমেন্টটা, অতএব আমরা 40-এর উত্তর আগে পেয়েছিলাম, সেজন্য এর পাশে লিখেছি আমরা এ। আর এরপরে আমরা হোলজার ক্র্যাগের যেই উত্তরটা পেয়েছিলাম এটা আমরা 38-এ দিয়েছি। আর বাকি এরপরে আমরা যখন মার্লন সোর্জের কথাতে আসলাম, মার্লন সোর্জ বলেছিলেন হচ্ছে এই 36 নম্বর প্রশ্নের উত্তর, যে যদি আমরা স্পেস জাঙ্কের এক্সাক্ট লোকেশন জানতে পারি তাহলে অনেক সমস্যা থেকে বাঁচবো। পরের দুটো আমরা ধরে নিয়েছিলাম যে এটা মরিবা জাহার হবে, কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে যে মরিবা জাহ কিন্তু অনেক আগেই চলে আসে, অর্থাৎ মরিবা জাহ কিন্তু চলে আসেন ই প্যারাতে, কিন্তু ই প্যারা থেকে কিন্তু কোনো উত্তর নেওয়া হয়নি, মানে এখানে মরিবা জাহ যাই বলেছে সেটা কিন্তু এখানে আসেনি। ঠিক আছে, এখানে কিন্তু ওইখান থেকে কিন্তু কোনো ইনফরমেশন নেওয়া হয়নি, মানে প্যারাগ্রাফ ই থেকে নেওয়া হয়নি। তাই বলে আমরা ফ্রাস্ট্রেট হতে পারি না, কারণ এফ এ কিন্তু তাকে নিয়েই আলোচনা হয়েছে, অন্য কাউকে না, মরিবা যাকে নিয়ে কথা বলেছে। এবং এইখানে উনি যে কথাগুলো বলেছেন, প্রথমে একটা কথা বলেছেন যে স্পেস লোকেশন নিয়ে কনফিউজিং আছে, কনফ্লিক্টিং ইনফরমেশন আছে, সেটা আমরা এখানে পেয়েছি। আর হচ্ছে উনি যে চায় ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে পারার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা পেয়েছি, এই দুইটা পেয়েছিলাম আমরা এই দুই জায়গাতে। অতএব এই দুইটার জন্য উত্তর দিলাম আমরা হচ্ছে ডি। ঠিক আছে, আমরা কিন্তু ই থেকে মানে এই প্যারাগ্রাফ ই থেকে পাইনি। হ্যাঁ, মানে প্যারাগ্রাফ ইতে কিন্তু মরিবা জায়ের উল্লেখ আছে, কিন্তু এইখান থেকে তার কোনো লাইন নেওয়া হয়নি। পরবর্তীতে এফ এ এসে কিন্তু আমরা দেখলাম যে এখানে তার দুটো উক্তি দেওয়া আছে, এবং সেই দুটি উক্তি হচ্ছে 37 এবং 39। এই জন্য 37-এর উত্তর আমরা দিয়েছি মরিবা যা, 39-এর উত্তরও দিয়েছি মরিবা যা। এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমরা চলে যাব হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। এটা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভুগিয়েছে, সো আমরা এটা একটু করার চেষ্টা করি। সো এখানে যেমনটি লিখেছে যে ইনফরমেশন ম্যাচিং আমাদের জন্য, হ্যাঁ, আমরা ইনফরমেশন ম্যাচিং কিভাবে করব, আমরা শুরুতে ইনফরমেশনগুলো পড়বো কেমন। সো এখানে লেখা রয়েছে আর রেফারেন্স, মানে একটা উদাহরণ দিবে, টু দ্য কোঅপারেশন, একটা সহযোগিতার উদাহরণ দিবে, দ্যাট টেক্স প্লেস, যেটা হয়েছে, টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, মানে রিস্ক কমানোর জন্য, হ্যাঁ, রিস্ক কমানোর জন্য চেষ্টা করা হয়েছে, টু ট্রাই মানে চেষ্টা করা হয়েছে, এবং মিনিমাইজ রিস্ক, রিস্ককে কমানোর জন্য, এমন একটা উদাহরণ দিবে, এবং একটা কোঅপারেশনের কথা বলা হবে। এরপরে রয়েছে অ্যান এক্সপ্লেনেশন অফ এ পারসনস এইমস, মানে একজন ব্যক্তির একটা এইম আছে, সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায়। ওকে, তারপরে আর ডেসক্রিপশন, এই হেড ওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই হেড ওয়ার্ডগুলো থেকে
আমরা যখন উত্তরটা যেখানে আমরা ট্র্যাক করব, এই প্রশ্নটা ট্র্যাক করে আমরা যখন উত্তরে গিয়ে লাইনটা পাবো, সেই লাইনটার উত্তরটা কি আসলেই এটা উত্তর কিনা এটা আমাদের বুঝতে হেল্প করবে হচ্ছে এই হেড ওয়ার্ডগুলো। হ্যাঁ, সো এখানে যেমন লিখেছে আর ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন, মানে একটা মেজর কলিশনের কথা বলেছে, দ্যাট অকার্ড ইন স্পেস, যেটা স্পেসে হয়েছে এমন একটা কলিশনের কথা বলেছে। আর কম্পারিজন মানে এখানে একটা তুলনার কথা বলেছে। হ্যাঁ, কিসের তুলনা? বিটুইন ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অব আ ট্রান্সপোর্টেশন সিস্টেম। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিটুইন ট্র্যাকিং অবজেক্টস মানে অবজেক্টগুলোকে, হ্যাঁ, কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস, মানে স্পেসে বিভিন্ন অবজেক্ট আছে এগুলোকে ট্র্যাক করা হবে এই ট্র্যাকিং এর সাথে, অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা কম্পেয়ার করা হয়েছে। হ্যাঁ, যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং এই ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস এই দুইটার মধ্যে তুলনা করা হয়েছে। আর রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা এফোর্টের উদাহরণ, টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, স্পেসে কত ধরনের জাঙ্ক আছে সেটাকে ক্লাসিফাই করা হয়েছে এবং সেটাকে ক্লাসিফাই করার একটা যে প্রচেষ্টা সেটার উদাহরণ। তো আমরা যেটি করব, আমরা শুরুতে প্যারাগ্রাফ এ পড়ব। প্যারাগ্রাফ এ পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে প্যারাগ্রাফ এ থেকে কোথা থেকে উত্তরটা নেওয়া হয়েছে। যেহেতু 6টা প্যারাগ্রাফ আর কোশ্চেন আছে 5টা, আশা করতে পারি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে কমপক্ষে একটি উত্তর নিয়েছে এবং যে কোনো একটি প্যারাগ্রাফ বাদ যাবে। হ্যাঁ, তো আমরা প্রথমে এইটা পড়ি। এখানে বলেছে এটাকে বলা স্কিমিং। স্কিমিংটা হচ্ছে কি, আমরা এই প্যারাগ্রাফ এটা খুব দ্রুত পড়ব এবং দ্রুত পড়ার মাঝে আমরা যতটুকু বুঝতে পারি বুঝবো, এবং ওই সময়ে আমরা কিছু মূল মূল ওয়ার্ডকে দাগ দিব। সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা প্রশ্নের এই যে দাগগুলো দিয়েছি আমরা এই দাগগুলোকে মেলানোর চেষ্টা করব, কি ওয়ার্ডগুলোকে, যেটা মিলে যাবে আমরা ধরে নিব এই লাইনটা ওই প্যারাগ্রাফ থেকেই নেওয়া হয়েছে। এবং যখন আমরা শিওর হব যে ওই প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে, ওই প্যারা থেকে নেওয়া হয়েছে, তখন আমরা যেটি করব ওই লাইনগুলোকে আর একটু বোঝার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। সো আমরা একটু যাচ্ছি এখানে। হ্যাঁ, এখানে বলেছে লাস্ট ইয়ার কমার্শিয়াল কোম্পানিজ মানে বাণিজ্যিক যে কোম্পানিগুলো আছে, মিলিটারি অ্যান্ড সিভিল ডিপার্টমেন্টস অ্যান্ড অ্যামেচিউরস সেন্ট মোর দ্যান 400 স্যাটেলাইটস ইন্টু অরবিট, অরবিটে 400-র মতো স্যাটেলাইট পাঠিয়েছে। ওভার 4 টাইমস দ্য ইয়ারলি অ্যাভারেজ ইন দ্য প্রিভিয়াস ডিকেড, মানে গত দশকের তুলনায় প্রায় 4 গুণ বেশি। তারপর বলা হচ্ছে নাম্বারস কুড রাইজ ইভেন মোর শার্পলি। আচ্ছা, বাংলা আমি বোঝাচ্ছি আপনাদের বোঝার জন্য। হ্যাঁ, কিন্তু করার সময় কিন্তু আমাদের বাংলা করার প্রয়োজন নেই, আমরা শুধু মিনিংটা উদ্ধার করার চেষ্টা করব। হ্যাঁ, নাম্বারস কুড রাইজ ইভেন মোর শার্পলি ইফ লিডিং স্পেস কোম্পানিজ ফলো থ্রু অন প্ল্যানস টু ডেপ্লয় হান্ড্রেডস টু থাউজেন্ডস অফ লার্জ কনস্টেলেশনস অফ স্যাটেলাইটস টু স্পেস ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। আগামী কয়েক বছরে যদি বড় বড় কোম্পানিগুলো আরো বেশি স্পেস কি করে ওইখানে মানে বসায়, তাই না, স্যাটেলাইটের যদি স্থাপন করে, তাহলে আরো সংখ্যাটা আরো বেড়ে যাবে। অল দ্যাট ট্রাফিক ক্যান লিড টু ডিজাস্টার, এত এত ট্রাফিক মানে এত এত স্পেস এগুলো কি করতে পারে, মানে মানে ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে। 10 years ago a US commercial iridium satellite smashed into an inactive Russian communication satellite called Cosmo 2251, creating thousands of new pieces of space sharpnel that now threaten other satellites in lower earth orbit। এই যে এখানে কিন্তু কথাটা খুব মজার, দেখেন কি বলছে। 10 বছর আগে একটা ইউএস কমার্শিয়াল স্যাটেলাইট, এটা মানে স্মেশড ইনটু অ্যান ইনঅ্যাক্টিভ রাশিয়ান, মানে একটা রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট যেটা ইনঅ্যাক্টিভ ছিল, সেটা স্মেশড ইনটু মানে ওইটার উপর গিয়ে পড়ে দুটোই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এবং এই ধ্বংস হওয়ার পরে যেটা হয়, এগুলো ছোট ছোট হাজার হাজার টুকরো হয়ে যায়, টুকরো হয়ে স্পেসের মধ্যে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো এইটা একটা ওই লো আর্থ যে অরবিট, পৃথিবীর যে কাছাকাছি যে অরবিট আছে স্যাটেলাইটের, সেই জায়গাটাকে এখন মানে হুমকি স্বরূপ করে ফেলছে। মানে এখন ওইখানে যদি আরেকটা স্পেস বসানো হয়, দেখা গেছে ওই সমস্ত টুকরোর সাথে লেগে, হ্যাঁ, ওই স্পেসটাও নষ্ট হয়ে যেতে পারে, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা কলিশনের কথা কিন্তু বললো, আই মিন একটা সংঘর্ষের কথা কিন্তু এখানে বললো, যেটা এখানে কোথাও ছিল। এই যে একটা ডেসক্রিপশন দিয়েছিল আবার মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, স্পেসে কোনো একটা বড় সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের বর্ণনাটা কিন্তু এখানে পেলাম আমরা প্যারাগ্রাফ এতে। সো এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা প্যারাগ্রাফ বিতে। প্যারাগ্রাফ বিতে যেমনটা লিখেছে, কনসার্ন অ্যাবাউট স্পেস আমরা আর পড়বো না, কারণ একটা প্যারাগ্রাফ থেকে সাধারণত একটি উত্তরই আসে।
যদি সবগুলো উত্তর দেওয়ার পরে যদি কোনোটা বাকি থাকে তখন আমরা আবার বাকিগুলো বোঝার চেষ্টা করব যে এটা কোথায় থাকতে পারে। আপাতত আমরা পরবর্তী প্যারাগ্রাফে যাচ্ছি। এখানে লিখেছে কনসার্ট অ্যাবাউট স্পেস জাঙ্কস গোজ ব্যাক টু দ্য বিগিনিং অফ দ্য স্যাটেলাইট এরিয়া। মানে স্পেস জাঙ্ক নিয়ে যে আমাদের যে দুশ্চিন্তা, এটা কোথায় চলে যায়? ওই স্যাটেলাইট এরিয়ার শুরুতে চলে যায়। বাট দ্য নাম্বার অফ অবজেক্টস ইন অরবিট ইজ রাইজিং সো র্যাপিডলি দ্যাট রিসার্চার্স আর ইনভেস্টিগেটিং নিউ ওয়েজ অফ অ্যাটাকিং দ্য প্রবলেম। বলা হচ্ছে যে এই যে মানে নাম্বার অফ অবজেক্টস ইন অরবিটের মধ্যে যে অবজেক্টসের সংখ্যা যে এত দ্রুত বাড়তেছে যে গবেষকরা এই সমস্যার সমাধানের জন্য নতুন উপায় কি করছেন, খুঁজছেন। সেভারাল টিমস আর ট্রাইং টু ইমপ্রুভ মেথডস ফর অ্যাসেসিং হোয়াট ইজ ইন অরবিট। বেশ কয়েকটা টিম চেষ্টা করছে ইমপ্রুভ করার জন্য, মানে তারা বিভিন্ন মেথড ডেভেলপ করার চেষ্টা করতেছে। কিসের জন্য? ফর অ্যাসেসিং হোয়াট ইজ ইন অরবিট, মানে অরবিটে কি আছে সেটাকে তারা মূল্যায়ন করছে। সো দ্যাট স্যাটেলাইটস অপারেটর্স ক্যান ওয়ার্ক মোর এফিসিয়েন্টলি ইন এভার মোর ক্রাউডেড স্পেস। মানে আরও যদি স্পেস হয়, আরও যদি ক্রাউডেড স্পেস হয়, আরও যদি স্যাটেলাইট যায়, সেখানেও যেন তারা কাজ করতে পারে, এরকম একটা এইটা বোঝার জন্য তারা একটা মেথড ডেভেলপ করছে। সাম রিসার্চার্স আর নাও স্টার্টিং টু কম্পাইল এ ম্যাসিভ ডেটা সেট দ্যাট ইনক্লুডস দ্য বেস্ট পসিবল ইনফরমেশন অন ওয়ার এভরিথিং ইজ ইন অরবিট। অর্থাৎ এই কক্ষপথের কোথায় কোন জিনিসটি আছে এর টোটাল যে মানে পসিবল যে ইনফরমেশন, এটা দিয়ে তারা একটা মেসিভ ডেটা বানানোর চেষ্টা করছে। যেমন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপের চেষ্টা করছে যেখানে সব ডেটা থাকবে, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এই জিনিসটা আর কি। The best possible information on where everything is in orbit. Others are developing taxonomies of space debris, working on measuring properties such as the shape and size of an object, so that satellite operators know how much to worry about what is coming their way. Satellite operatorরা জানতে পারবে যে কি পরিমাণ জিনিস তাদের পথে আসতেছে। The alternative, many say is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough orbit debris to set up a runway. এটা তো আমরা আগেও পড়েছিলাম যে উনি বলেছেন যে ভবিষ্যতে যদি এই ধরনের আর কোনো সংঘর্ষ হয়, বেশ কয়েকটা সংঘর্ষ যদি হয়, তাহলে আর ওই নিয়ার আর্থ স্পেসের যে এটা আনইউজেবল হয়ে যাবে, তাই না? এবং এই অবস্থা থেকে আমরা ফিরেও আসতে পারবো না। এনিওয়ে, এখানে যেটা বলেছে, তো গবেষণা বলেছে আর কি, হ্যাঁ, এমন কোনো মেথড ডেভেলপ করতেছে যেটা করলে কি হবে, মানে এই স্যাটেলাইটকে ঠিকমতো ম্যানেজ করা যাবে। আমরা যদি যাই রেফারেন্স টু এফোর্ট টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, মানে স্পেস জাঙ্ক কত রকম হয় এটাকে ক্লাসিফাই করার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথা কোথায় বলছে? এই যে প্রচেষ্টার কথা তো এখানে বলছে, এই যে ফর অ্যাসেসিং হোয়াট ইজ ইন অরবিট। অর্থাৎ কক্ষপথে কি আছে সেটাকে মূল্যায়নের জন্য তারা একটা মেথড কি করছে, ইমপ্রুভ করছে, এবং তারা চেষ্টা করছে। চেষ্টা করাটাই কি, আর ট্রাইং মানেই হচ্ছে কি এফোর্টস। আর ট্রাইং টু ইমপ্রুভ, কি ইমপ্রুভ করতে চাচ্ছে? একটা মেথড ইমপ্রুভ করতে চাচ্ছে। কিসের জন্য? ফর অ্যাসেসিং হোয়াট ইজ ইন অরবিট। অরবিটে কি আছে, অরবিটে কি আছে, মানে অরবিটে কি আছে, এই যে স্পেস জাঙ্কগুলো, অরবিটে যে জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাসেসিং করবে। মানে অনেক ধরনের জিনিস থাকে, যেমন স্যাটেলাইট থাকে, স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থাকে, হ্যাঁ, এক একটা এক এক জায়গাতে থাকে, সাইজ বিষয়টা, এগুলোকে মূল্যায়ন করা হবে, অর্থাৎ ক্লাসিফাই করা হবে। তাহলে আমরা এই এই যে এফোর্টের কথা বললো, এই যে ট্রাই বা চেষ্টা করার কথা বললো, হ্যাঁ, এবং হচ্ছে কিসের, এই যে স্পেস জাঙ্ককে ক্লাসিফাই করার, অর্থাৎ হোয়াট ইজ ইন অরবিট, এটা বোঝার জন্য, হ্যাঁ। তো এইটাকে আমরা উত্তর হিসেবে দিতে পারি, এটা হচ্ছে বি। ওকে, এরপর আমরা চলে আসতে হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফ সিতে চলে আসে। সিতে বলেছে ইভেন অ্যাজ আওয়ার অ্যাবিলিটি টু মনিটর, আস্তে আস্তে আমাদের সময় কম লাগবে, হ্যাঁ, কারণ এগুলো আমরা অলরেডি কিন্তু একবার পড়েছি, আর এই উপরের গুলো কিন্তু আমরা ঠিক মতো পড়ি নাই তখন, এই জন্য আমাদের পড়তে হচ্ছে এখন, হ্যাঁ। সিতে চলে আসি, ইভেন অ্যাজ আওয়ার অ্যাবিলিটি টু মনিটর স্পেস অবজেক্টস ইনক্রিজেস, মানে যদিও আমরা স্পেসে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে ঠিকমতো মনিটর করতে পারছি, সো টু ডাস দ্য টোটাল নাম্বার অফ আইটেমস ইন অরবিট। আমরা এবং অরবিটে যে টোটাল নাম্বার আছে সেটাও আমরা কি করতে পারছি, মানে মানে মনিটর করতে পারছি। দ্যাট মিনস কোম্পানিজ, গভর্নমেন্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন স্পেস আর কোলাবোরেটিং, মানে এরা সবাই মিলে কি করছে, কোলাবোরেটিং করছে। এর অর্থ হচ্ছে কি, এই যে আমরা ইভেন অ্যাজ আওয়ার অ্যাবিলিটি টু মনিটর স্পেস অবজেক্ট ইনক্রিজেস, তাই না, এবং আমাদের এই যে টোটাল নাম্বার অফ আইটেমস ও কক্ষপথে আমরা কি করতে পারছি, মনিটর করতে পারছি। দ্যাট মিনস, এর অর্থ হচ্ছে কি, কোম্পানিজ, গভর্নমেন্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন স্পেস, অর্থাৎ মহাকাশে যে আরও অনেক প্লেয়ার আছে, আর কোলাবোরেটিং ইন নিউ ওয়েজ, মানে তারা সমন্বয় করছে নতুন উপায়ে, টু অ্যাভয়েড আ শেয়ার্ড থ্রেট। টু অ্যাভয়েড এ শেয়ার্ড থ্রেট মানে যে থ্রেটটা, মানে হুমকিটা বা যেই থ্রেটটা
সম্ভাবনা আছে যে হওয়ার মতো, একটার কারণে আরেকটা হতে পারে, এইটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে, নতুনভাবে চেষ্টা করছে। তা কোলাবোরেটিং মানে কি? সমন্বয় করা। এই যে এখানে কোঅপারেশনের কথাটা লেখা আছে, দেখেন, রেফারেন্স টু দ্য কোঅপারেশন। কোঅপারেশন মানেই তো কোলাবোরেশন, মানে সমন্বয় করছে। দ্যাট টেক প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, মানে রিস্ক কমানোর জন্য। এই যে এখানে বলেছে না, টু অ্যাভয়েড এ শেয়ার থ্রেট। একটা থ্রেটকে কি করে, যেটা সবার জন্য হুমকি, মানে এই যে একটা থ্রেট সবার জন্য থ্রেট, এটা কোম্পানির জন্য থ্রেট, এটা গভর্নমেন্টের জন্য থ্রেট, অন্যান্যদের জন্য থ্রেট। এই থ্রেটটাকে অ্যাভয়েড করার জন্য তারা কি করছে? কোলাবোরেশন করছে। তাহলে এটির উত্তর হচ্ছে কি? সি। এই যে মিনিমাইজ রিস্ক, রিস্ককে কি করার জন্য তারা, দ্যাট টেক্স প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, অর্থাৎ ঝুঁকি কমানোর জন্য, অর্থাৎ ঝুঁকি হতে পারে, হ্যাঁ, এমন একটা জিনিস কমানোর জন্য তারা কোঅপারেশন করছে, সমন্বয় করছে। মিনিমাইজ রিস্ক, রিস্ককে কমানোর জন্য, হ্যাঁ, বা চেষ্টা করতেছে, হ্যাঁ, এই কমানোর জন্য। সেক্ষেত্রে দ্য কোঅপারেশন দ্যাট টেক্স প্লেস, আর রেফারেন্স, এটা উদাহরণ দিয়েছে, টু দ্য কোঅপারেশন, সহযোগিতার, দ্যাট টেক্স প্লেস, যেটা সংগঠিত হয়েছে। তো এখানে তো একটা, এই যে কোঅপারেশন সংগঠিত হয়েছে, কোলাবোরেশন সংগঠিত হয়েছে কাদের ভিতরে? কোম্পানির সাথে, গভর্নমেন্টের এবং অন্যান্য আরো যারা রয়েছে তাদের সাথে, হ্যাঁ। দ্যাট টেক প্লেস, হ্যাঁ, কোঅপারেশনটা হয়েছে কিসের জন্য? টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, মানে ঝুঁকি কমাতে, হ্যাঁ। আচ্ছা, বাকি রইলো আমাদের আর দুটো। ওকে, দুটো প্রশ্ন আমরা একটু পড়বো, কারণ হচ্ছে আমরা তো এগুলো একবার পড়েছি, এই যে সি ডি ই এফ, এগুলো তো অলরেডি আমরা পড়েছি। সেজন্য বাকি দুটো প্রশ্ন আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এখানে যেমনটি লিখেছে, আ ডেসক্রিপশন অফ এ মেজর কোলিশন, আচ্ছা, অ্যান এক্সপ্লেনেশন অফ এ পারসনস এম, একটা ব্যক্তির লক্ষ্যের কথা বলেছে, এবং লক্ষ্যটাকে ব্যাখ্যা করেছে। সো একটা ব্যক্তির লক্ষ্য কিন্তু আমরা পেয়েছিলাম, এই যে এখানে একদম নিচে, এই যে, এই যে উনি বলেছিলেন, যা ডেসক্রাইব হিমসেলফ অ্যাজ এ স্পেস এনভায়রনমেন্টালিস্ট, তাই না? এবং উনি, উনার কি লক্ষ্য ছিল? কি, আই ওয়ান্ট টু মেক স্পেস এ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, মানে উনি চায় স্পেসকে এমন একটা জায়গায় পরিণত করতে যেটা কি হবে, অপারেট করা সেফ হবে। তার মানে এটা তার লক্ষ্য। তো আমরা এটা উত্তর দিতে পারি, পার্সনস এম। ঠিক আছে, পার্সনস এম। ওকে, ওকে, বাকি, ও এটা এটা তো হবে এই যে ইয়ে, একদম শেষেরটা, এফ। এফ হবে এটার উত্তর। একটা পার্সনের এম, এটা কোথায় আলোচনা হয়েছে? এই যে এইখানে, যা এখানে তার এইমটা বলেছিলেন, আই ওয়ান্ট টু মেক স্পেস। ওকে, তো আমাদের এটা কিন্তু আর বেশি একটা পড়া লাগলো না, আমরা আরেকটাতে যাচ্ছি। এই যে এখানে বলেছিল, a comparison between tracking objects in space and the efficiency of a transportation system। তো ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কোথায় বলেছিল? ট্রান্সপোর্টেশন সিস্টেম তো এইখানে বলেছিল, এই যে দ্য ফিল্ড ইজ কল্ড স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্টেই তো ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা বলেছিল, হ্যাঁ। যে ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস, মানে একটা তুলনা করা হয়েছিল যে স্পেসে যেই অবজেক্টগুলো আছে সেইগুলো ট্র্যাক করা এবং হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এইটার যে এফিসিয়েন্সি, এই দুইটার মধ্যে একটা তুলনা হয়েছিল। যে রাস্তায় আমরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করি, বা হচ্ছে গিয়ে ওই যে এয়ারে আমরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করি, হ্যাঁ, এখানে যে যেমনটা আলোচনা করেছিল, যে এয়ারে আমরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করি, বা এয়ার এয়ার কন্ট্রোল, অথবা যে ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা আর কি কন্ট্রোল আমরা করি। সো এইখানে বলেছিল, থিঙ্ক অ্যাবাউট এ বিজি ডে অ্যাট এন এয়ারপোর্ট। তো এইখানে কন্ট্রোল করা হয়, এবং উনি আবার নিচে এসে তুলনা করেছিল কার সাথে? স্পেসের সাথে। উনি বলেছিলেন যে controllers known at the location planes down to accuracy। আচ্ছা, the same can't be said for space debris। তার স্পেস ডেব্রিজ এর ক্ষেত্রে কিন্তু সেম কথা বলা যাবে না। উনি বলেছে আপনি ট্রাফিক ম্যানেজমেন্ট যেভাবে করেন, এয়ার ম্যানেজমেন্ট যেভাবে করেন, হ্যাঁ, এটা এক্সপ্লেন করে উনি বলেছে যে এটা কিন্তু স্পেস ডেব্রিজ এর ক্ষেত্রে হবে না, কারণ নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন, মানে অরবিটের সমস্ত অবজেক্ট সম্পর্কে আমরা জানি না, অ্যান্ড ইভেন দোজ ইনক্লুডেড, এবং যেগুলো সম্পর্কে জানি ইন ডেটাবেস, মানে যেগুলো ডেটাবেজে আসে, আর নট ট্র্যাকড কনসিস্টেন্টলি, সেগুলোকে কনসিস্টেন্টলি ট্র্যাকও করা হয় না। তার মানে এই যে এখানে বলেছে যে ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস, স্পেসে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে ট্র্যাক করা, আর এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে এফিসিয়েন্সি, এই দুটো নিয়ে কম্প্যারিজন করেছে। অর্থাৎ এই লাইনটা আসলে নেওয়া হয়েছে এই প্যারাগ্রাফ ই থেকে। এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এখানে আছে যে
এই যে স্পেস ডারবিস, এটাকে দ্য সেম ক্যান নট বি সেড ফর স্পেস ডারবিস। তাহলে স্পেস ডেব্রিজের সাথে মানে যেই যেই অবজেক্টগুলো আছে সেগুলোর সাথে অন্যান্য যেই যেমন এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং হচ্ছে এয়ারপোর্টের যে ম্যানেজমেন্ট, এটাকে কম্পেয়ার করেছে যে এটাকে যেভাবে আমরা ম্যানেজমেন্ট করি এটাকে কিন্তু সেভাবে ম্যানেজ করা যাবে না, এটা তুলনা করেছে দুইজনকে। সো এটির উত্তর হচ্ছে ই। এই যে তুলনা করা হয়েছে 30 নম্বর উত্তর বিটুইন এইখানে এবং এইখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আমরা দেখলাম যে আমরা কিন্তু ইনফরমেশন ম্যাচিং এর উত্তর যেহেতু আমাদের একটি একটি করে প্যারা পড়তে হয়, সেই জন্য আমরা প্রথম দিকের যে প্যারাগ্রাফ এ পড়ার পরে আমরা 39-এর উত্তর পেলাম এ, তারপর প্যারাগ্রাফ বি পড়ার পরে 31-এর উত্তর দেখলাম আমরা বি, এবং যেহেতু তারপরে আমরা প্যারাগ্রাফ সি পড়ার পরে 27-এর উত্তর পেলাম সি, এবং যেহেতু ডি ই এফ এগুলো আমাদের আগেই পড়া ছিল, এই জন্য আমাদের কিন্তু এই ইএফ এর উত্তর বের করতে বেশি একটা সময় লাগেনি, বেশি একটা সময় কিন্তু আমাদের লাগেনি, এবং সি এর উত্তর বের করতেও আমাদের বেশি একটা সময় লাগেনি, কারণ সি আমরা আগেই পড়েছি, ডি ই এফ আমরা আগেই পড়েছিলাম, অতএব এই চারটার উত্তর কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, ওকে। সি ডি ই এফ, এখান থেকে আমাদের উত্তর হলো সি ই এফ, ডিটা আমাদের বাদ পড়েছে। তো ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। এটি একটি যেহেতু এটা রিডিং প্যাসেজ ফ্রি, একটু একটু টাফ থাকে বাকি দুটো থেকে, এবং সায়েন্টিফিক রিসার্চের উপরে এটা দেয়া। আপনারা যদি আমার এই ভিডিওটি আবার একটু টেনে টেনে দেখেন, বইটাকে সামনে নিয়ে বোঝার চেষ্টা করেন, ধীরে ধীরে দেখলে আপনারা কিন্তু যে জায়গাগুলো না বুঝবেন টেনে টেনে দেখলে দেখবেন আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।